প্রস্তাব করছি। এইবার আপনাদের সামনে আমাদের কসবা আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড তথাগত গুহ রায় বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আমরা এই সবার কাজ এখন শুরু করছি। আমাদের ডিওয়াইএফআই সম্পাদক সার্থক মুখার্জি আপনাদের বললেন আজকে এই সভা আমরা এখানে কেন করছি। আপনারা দেখছেন বিগত 14 বছর ধরে এই রাজ্যে নারী নির্যাতন যেভাবে এক ভয়াবহ আকার ধারণ করেছে, শিশু হত্যা, নারী নির্যাতন এবং সম্পূর্ণটাই হচ্ছে এই রাষ্ট্রীয় মদতে। সেই নিয়েই আজকের সভা। এই সভা পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ডিওয়াইএফআই কসবা আঞ্চলিক কমিটির সহসভাপতি সুশান্ত চক্রবর্তীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সভাপতি, বন্ধুগণ, ওই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা ও বোনেরা, আজকে আমাদেরকে এমন একটা সভা করতে হচ্ছে যেটা হয়তো আজকে আমরা না করলেই ভালো হতো, বা বলা ভালো সেই পরিস্থিতিটা যদি না আসতো, এই সভাটা আমাদের করতে হবে, তবে হয়তো আরো ভালো হতো। আমরা ভারতবর্ষের জনগণ, আমরা যেমন হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, ধনী হতে পারি, গরিব হতে পারি, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রের ক্ষমতা নেই আমাদের থেকে কয়েকটি অধিকার ছিনিয়ে নেওয়া, যার মধ্যে প্রথম আসে ভোটাধিকার, যেটা ভারতবর্ষের নাগরিক হলেই তার পক্ষে ভোটাধিকার যেটা আছে সেটা সে প্রয়োগ করতে পারে। সেটা রাষ্ট্র চাইলে বা যে কেউ চাইলে সেটা তার থেকে ছিনিয়ে নিতে পারে না। তেমনই আরেকটা অধিকার যেটা হচ্ছে ন্যায় বিচারের অধিকার, সেটাও কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কি দেখলাম, বিগত 1 বছর অতিক্রান্ত গত আগস্ট মাসে 9 তারিখ, যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয় 8 তারিখ, তার পরের দিন কলকাতা শহরের বুকে আরজিকর হসপিটালে যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে, সেটা পৃথিবীর সর্বদেশের সর্বকালের সর্ব আইনে সেটাকে ভিন্নতম অপরাধ হিসেবেই দেখা হবে। সেই দিনকে হসপিটালে যা ঘটে, তারপরে সেখানে উপস্থিত তাৎকালীনভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন যেই মীনাক্ষী মুখার্জি, গৌতম দাশগুপ্ত, দীপশিতা ধর, তারা সেখান থেকে খবর পেয়ে সেই মুহূর্তে আরজিকর হসপিটালে পৌঁছায় এবং সেই গাড়িটাকে আটকায়। সেই কারণে একটা বিশাল বড় আন্দোলন তৈরি হয়, যার ফলে যদি সেদিনকে মীনাক্ষী মুখার্জি বা দীপশিতা ধর বা গৌতম দাশগুপ্ত ওখানে পৌঁছে গাড়িটাকে না আটকাতো, তাহলে হয়তো আমরা পরের দিন আনন্দবাজারের 7 নম্বর থেকে তলায় কোনো একটা জায়গায় দেখতে পেতাম আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা করে নিহত হয়েছেন একজন ডাক্তার। আর তার সাথে সেই তুলে পাওয়ার বাবা মাকে হয়তো কিছু টাকা রেট বেঁধে দিয়ে পাইয়ে দিতেন। ক্ষমা করবেন, রেট কথাটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বা এই বর্তমান রাজ্যে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জিনিসের রেট সেট করে দিয়েছেন। কেউ মারা গেলে তার রেট এত, কেউ রেট হলে তার রেট এত, তো বলতে বাধ্য হচ্ছে আসলে। তো এইরকমই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে এই ব্যবস্থাটা আজকে শুরু হয়নি। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা শুরু হয়েছিল 2011-র পর থেকে, যখন আমরা দেখলাম পার্ক স্ট্রিট, কলকাতা হার্ট অফ দ্য সিটি, পার্ক স্ট্রিটের মতন একটি জায়গায় যেখানে সারা রাত মানুষ জেগে থাকে, সেখানে সুজেত জর্ডান নামে একজন মহিলাকে রেপ করা হয়। অথচ বিচারের বদলে আমরা কি পেলাম? জগন্নাথ সেন IPS তার ট্রান্সফার, এবং আমাদের কিছু ঝিঙ্কু মামনি নেত্রী রাজ্য সরকারে
তারা এসে যে অ্যাকিউজ ছিল তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করলো এবং তারপরে একের পর এক কামদুনি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই একই ঘটনা ঘটে, যেখানে মুখ্যমন্ত্রীকে স্টেজে দাঁড়িয়ে বলতে হয় ছোট ছোট ভাইরা এরকম ভুল কাজ করেই থাকে, মাঝে মধ্যে দুষ্টুমি করেই থাকে। জানি না, এটা হয়তো আমার মতন পশ্চিমবঙ্গের সব লোকেরই লজ্জা হওয়া উচিত। এইরকম একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কেউ একজন এই কথাটা বলতে পারেন, সেটা হয়তো আমরা এর আগে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর তরফ থেকে অন্তত 2011-এর আগে আমরা পশ্চিমবঙ্গে এই জিনিস শুনি, স্বাধীনতার পর থেকে অন্তত। তো সেরকম চলেইছে। এর মধ্যে আমরা আবার দেখলাম ভোটে জিতে তামান্না খাতুনের মতন একটি বাচ্চা মেয়েকে বোম মেরে মারা হলো। আর কিছুদিন আগে এই কলকাতার কসবা থেকে কিছুটা দূরে, জাস্ট 500 মিটার দূরে কসবা ল কলেজে একটি ছাত্রী আবার রেপ হলো, কিন্তু বিচার কিছু হলো না, বিচারেও কিছু পেলাম না আমরা। আপনারা হয়তো ভাবছেন এরকম দু একটা ঘটনা হয়তো হচ্ছে, কোথাও হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বলতে চাই এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কলকাতা শহরের বুকে, পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় এরকমই হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো প্রতিবাদ কেউ করছে না। অনেকে মুখ বুঝে সই দিচ্ছে, অনেকে হয়তো কাজে ইস্তফা দিচ্ছে বা পড়া ছেড়ে দিচ্ছে। এটা আপনার আমার বাড়ির মেয়ে বোনের সাথে হচ্ছে, হয়তো তারা লজ্জার খাতিরে মুখ খুলতে পারছে না। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, যেখানে হয়তো আমাদের উচিত বা কর্তব্য বলা যায়, যখন রাষ্ট্র নিজের কাজ করে না তখন দায়িত্ব হয়ে দাঁড়ায় নাগরিকের যে সেই রাষ্ট্রকে শোধরানো। আজকের ঘটনা শুধু একটা ধর্ষণ বা ছোটখাটো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেখানে সেই ঘটনা হওয়ার পরে উঠে আসে একের পর এক কেঁচো খুঁজতে কেউ পেশাব বেরিয়ে পড়ে। অর্গান ট্রাফিকিং থেকে আরম্ভ করে মর্গে ফোন শুটিং অব্দি আমরা সব কিছু দেখেছি। এমন কোনো নোংরা কাজ নেই যেটা আরজিকর হসপিটালে হয়নি। আর আরজিকর হসপিটাল তো শুধু কোনো একটা বলেন যে না সিপিএমের হসপিটাল নয়, যে এমন যে শুধু সিপিএমের লোক যাচ্ছে সেই হসপিটালে। দেশের অপালক জনগণ, প্রান্তিক মানুষজন চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে পৌঁছাচ্ছে, এবং সেই রকম একটা হসপিটালে সেখানে বিজেপি, সিপিএম, তৃণমূল প্রত্যেকের বাড়ির লোক চিকিৎসা করাতে যায়, এবং সেরকম একটা হসপিটালের মর্গে এইরকম একটা জঘন্য অপরাধ ঘটে গেছে দিনের পর দিন। সেটা হয়তো কোনো কিছু দিনের সেটাকে জাস্টিফিকেশন দেওয়া যাবে না, সেটাকে জাস্টিফাই করা যাবে না। সেটা আজকে আমি সিপিএম করি, কেউ তৃণমূল করে, কেউ বিরোধী করে বা কেউ বিজেপি করে বলে তার ফ্যামিলির সাথে হয়নি, এটা আমরা মানতে পারবো না। এক্ষেত্রে দলমত নির্বিশেষে আমাদের উচিত সকলে মিলে প্রতিবাদ জানানো, যে নিকৃষ্টতম ঘৃণ্য ঘটনা ঘটেছে এতে সকলের প্রতিবাদ জানানো উচিত। এবং এই প্রতিবাদের দায়িত্বে আমরা আছি, রাস্তায় ছিলাম সেই প্রথম দিন থেকে, রাত দখলের দিন থেকে ছিলাম। যেদিন সেই অ্যাম্বুলেন্স আটকানো হয়েছিল সেদিন সেইখানে আমরা ছিলাম, এবং এখনো আমরা রাস্তায় আছি এবং ভবিষ্যতে থাকবো যতদিন না এর বিচার হবে। এর মধ্যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের হাত থেকে, সিট বা সিআইডি তাদের হাত থেকে বিচারের দায়িত্ব চলে গেল সিবিআই এর হাতে। অথচ আমরা কি দেখলাম, সিবিআই এর যে রায় দেওয়া হয়েছে কোর্টে, সেখানেও বলা হচ্ছে যে সিবিআই এর যে আইআর ইনভেস্টিগেশন গেটিং অফিসার তিনি জানাচ্ছেন যে আমি সেই ফ্যাক্টসগুলো, কলকাতা পুলিশের দ্বারা যে ফ্যাক্টসগুলোকে বার করা হয়েছিল সেগুলোকে সেরকম ভাবে ইনভেস্টিগেট করিনি, জাস্ট ওনারা যেটা দিয়েছেন সেটাকেই দেখে আমি আমার রিপোর্ট দিচ্ছি। তার মানে এটা কি হলো? তার মানে কলকাতা পুলিশে তদন্ত করলো, তাহলে সিবিআই এর হাতে গিয়ে সেই জিনিসটা যখন পৌঁছলো তাদের উচিত ছিল এটাকে তদন্ত করে দেখা, কিন্তু সেটা হলো না। কেন হলো না তার কোনো উত্তর নেই। কারণ এই তদন্ত যদি হতো হয়তো কেঁচো খুঁড়তে অনেক বড় বড় কেউটেরা বেরিয়ে আসতো, যেটা হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ভালো হতো না। আর সেক্ষেত্রে আমরা যেটা বলি, বারে বারে বলি, এবং সেক্ষেত্রে সেটা প্রমাণিত হলো যে সেটিং যেটা আমরা বলি বিজেপি এবং তৃণমূলের যে সেটিংয়ের তথ্য, সেটা আরো একবার প্রমাণ হলো। না হলে যদি বিজেপি আর তৃণমূলের মধ্যে এতটাই শত্রুতা থাকবে, তাহলে তৃণমূলের দেওয়া কলকাতা পুলিশের মানে অপারেটর বাই তৃণমূল কলকাতা পুলিশের যে ফ্যাক্ট ফাইন্ডিং যেগুলো হয়েছে সেগুলোকে তো আরো ভালো করে দেখে দোষীদেরকে সাব্যস্ত করার জন্য সিবিআই এর কাছে গেছিল।
সিবিআই অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার কীভাবে বলতে পারেন যে এগুলো আমি সেরকমভাবে পর্যবেক্ষণ করিনি? তার মানে কি, এটা করলে নিশ্চয়ই কিছু উঠতে আবারও কোনো বেরোতে বেরোবে, আরও বড় বড় মাথা চলে যাওয়ার চান্স হবে। সেই জন্য প্রত্যেকটা, যেমন শিক্ষা চাকরির দুর্নীতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা যেমনভাবে ধামাচাপা করে গেছে, ঠিক সেইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তোমার এই খুনের কেসটাকে। কিন্তু এই কেসটাকে এত সহজে ধামাচাপা দেওয়া যাবে না, এটা নিয়ে লড়াই চলবে। এবং সমাজে, পশ্চিমবঙ্গে তথাপি ভারতবর্ষে যেখানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ডিওয়াইএফআই যেভাবে কালকে রাস্তায় ছিল, আজকেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরপরে আসি নতুন একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে, যেটা এখন ভারতবর্ষের মার্কেটে চলছে। বাঙালিকে দেখলেই বলা হচ্ছে বাংলাদেশি, বাঙালি খেলাও, যেটা আসামে আমরা আগে দেখেছি, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে দেখেছি। বর্তমানে বিজেপি শাসিত হরিয়ানা, আসাম থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যে আবারও দেখতে পাচ্ছি সেই একই ঘটনা। বাঙালিকে দেখলেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এই তকমাটা কেন দেওয়া হচ্ছে? আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর, কোচবিহার, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক বাঙালি যখন কাজের চেষ্টা করতে রাজ্য ছেড়ে বেড়াতে যাচ্ছে, অন্যান্য রাজ্যে যাচ্ছে, সেক্ষেত্রে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে, মানে বাংলায় কথা বললে তুমি বাংলাদেশি, তোমার একটাই পরিচয়, তুমি বাংলাদেশি। কিন্তু আজকে এই অবস্থাটা কার জন্য? 2003 সালে প্রথমবার লোকসভায় এই দাবি কে তুলেছিলেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ঢোকানো হচ্ছে? মমতা ব্যানার্জি। আজকে তিনি তার বিরুদ্ধে মাঠে নামছেন, রাস্তায় নামছেন। তো এইগুলো যখন চলছে তখন এগুলো দেখলেও হাসি পায় আজকের দিনে দাঁড়িয়ে, যে বাঙালিদেরকে এভাবে ইয়ে করা হচ্ছে। আর কিছু বাঙালি সেগুলো দেখে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে। কিছু বাঙালি যারা নিজেদেরকে বাঙালি বলে নাকি গর্ব করে, তারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আর এর বাইরে রইল আমাদের দেশের বর্ডার এরিয়া, সেটা বাংলাদেশ বর্ডার হতে পারে, সেটা পাকিস্তান বর্ডার হতে পারে, বা যে কোনো একটা বর্ডার এরিয়া, চায়না বর্ডার এরিয়া, এগুলো কারা অপারেট করে? কাদের হাতে সেই বর্ডার? সেই বর্ডার বিএসএফ এর হাতে। সেই বর্ডারের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে রয়েছে। যেই দপ্তরের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে বাংলাদেশি যদি পশ্চিমবঙ্গে ঢুকেই থাকে, তাহলে তার দায় কিন্তু অমিত শাহর কাছে বর্তায়। সেই জবাবটা ওনাকে দিতে হবে যে আপনার ডিপার্টমেন্টে বর্ডার গার্ড করছে, সেক্ষেত্রে বাংলাদেশি ঢুকছে কিভাবে? তার মানে আমরাও জড়িত এর মধ্যে। এই প্রশ্নগুলো করতে হবে তাদেরকে, ভুলিয়ে দেওয়া যাবে না। অনেক ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন ইস্যু দিয়ে, মানুষকে সব আসল ঘটনাগুলোর থেকে সব ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা করতে দেওয়া যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলাদেশি ইস্যুতে কিছু লোক এই স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া ইয়েতে তারা সাপোর্ট করছেন। তারা বলছেন হ্যাঁ এটাই ঠিক। যেখানে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলার ছেলেমেয়েদেরকে বাংলাদেশি বলে ইয়ে করা হচ্ছে, সেখানে ওনারা কখনো বলছেন না এটাই ঠিক। যদি বাংলাদেশি থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। আমি বলছি না কখনোই যে বাংলাদেশি যদি থাকে তাহলে তাদেরকে এখানে রেখে দেওয়া উচিত, অবশ্যই তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। কিন্তু সেই সঙ্গে সারা ভারতবর্ষে যেভাবে বাঙালিকে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি ভাবে খেলিয়ে দেওয়া হচ্ছে, এটাও বন্ধ হওয়া উচিত। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এর জবাব দিতে হবে। যে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব রয়েছে তাদেরকে এর জবাবটা দিতে হবে। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ চামচাগিরি করা শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মতন লোকেদেরকে এই উত্তরটা দিতে হবে যে বাংলায় তাদেরকে বোঝাতে হবে যে বাংলায় কথা বলা মানেই সে বাঙালি নয়, বাংলাদেশি নয়, সে বাঙালি। আমার দেশের যে জাতীয় সঙ্গীত জনগণমন সেটাও বাংলাতেই লেখা হয়েছিল একদিন। তাই বাঙালিকে অত সহজে ভুলিয়ে দেওয়া যাবে না, বাঙালিকে মিটিয়ে দেওয়া যায় না অত সহজে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইব না, আমি এখন বক্তব্য শেষ করতে চাই। তো সকলকে লাল সালাম, ডিওয়াইএফআই জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।